কিছুক্ষণ পর একটা হইচই পড়ে গেল এখানে। কিছুই বুঝলাম না কি হচ্ছে এখানে। হঠাৎ দেখি একসাথে অনেকেই আসছে, অনেক বড় বড় দানব জিনজাতি সবাই একসাথে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়লো। আমি এসব দেখে রিয়া ম্যামকে বললাম, ম্যাম এসব কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন। রিয়া ম্যাম এবার আমার দিকে তাকিয়ে বলল, এখানে তুমি আমার বন্ধু হিসাবে আসছো, আমি আগেই বলেছি না আমাকে ম্যাম বলে ডাকবে না, পরে সবাই আমাকে সন্দেহ করবে বুঝলে। আর এখন এসব দানব দেখে একদম ভয় পাবে না, ওরা তোমার কিচ্ছু করবে না, মনে রাখবে যতক্ষণ আমি তোমার সাথে আছি ততক্ষণ তুমি নিরাপদে আছো বুঝলে। সে তো বুঝলাম, তবে আমার একটু ভয় করে, শক্তিশালী দানব আছে এখানে, যদি একটা আঙ্গুল দিয়ে আমাকে ধরে না তাহলে আমি শেষ। রিয়া ম্যাম এবার আমার দিকে তাকে ইশারা করে বলল, কথা বলো না। আমি চুপচাপ রিয়া ম্যামের পেছনে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ রিয়ার মতো সুন্দরী একটা মেয়ে এসে রিয়াকে জড়িয়ে ধরে সেই কি কান্না। রিয়া মেয়েটাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস বান্ধবী, এতদিন পর আমাদের দেখা। মেয়েটা শুধু বলল, তোরে ছাড়া কিভাবে ভালো থাকি বলতো, কত সময় আমরা একসাথে ছিলাম, কত জায়গায় ঘোরাঘুরি করেছি। হঠাৎ সামনে থেকে কে জানি বলল, সবাই রেডি হয়ে যাও, আমাদের রাজা সাহেব আসছে। কিছুক্ষণ পর ভিড়ের ভেতর থেকে আমার থেকে 2 গুণ বড় দেখতে একজন মধ্যবয়সী পুরুষ বেরিয়ে এলো। তার মাথায় লম্বা একটা মুকুট, আর তার শরীরের পোশাক দেখে বোঝা যাচ্ছে তিনি এখানকার রাজা। রিয়ার সাথে ওর বান্ধবী দাঁড়িয়েছিল, কিন্তু সেও কিছুক্ষণ পর গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ল। শুধু আমার দিকে একবার অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে দেখলো। এখানে রিয়ার বান্ধবী না, অনেকেই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে থাকার কথাই, কারণ আমি একজন সাধারণ মানুষ। রিয়া হঠাৎ দৌড়ে গিয়ে সেই মধ্যবয়সী লোকটাকে জড়িয়ে ধরে কান্না করে বলছে, চাচু তুমি কেমন আছো? জানো চাচু, ওই মুখটা আমার উপর নানাভাবে অত্যাচার করেছে, দিনের পর দিন আমাকে রুমের ভেতর আটকিয়ে রেখেছে, আমি বেঁচে থেকেও মৃত হয়ে গেছিলাম। রিয়ার চাচা রিয়ার মাথায় হাত দিয়ে বলল, কান্না করিস না রে মা, আমি কি তোরে কম খোঁজাখুঁজি করছি? এমন কোনো জায়গা বাকি নাই আমি যেখানে তোরে খুঁজি নাই, পুরো পৃথিবী আমি তোরে তন্ন তন্ন করে খুঁজেছি, মাগার তোকে কোথাও খুঁজে পাই নাই। এখনও তোরে খোঁজার জন্য সব সময় একজনকে বাইরে রাখি, তুই কোনো চিন্তা করিস না রে মা, আমি ওই মুক্তাকে একবার শুধু হাতের কাছে পাই, দেখ ওকে আমি কখনোই ছাড়বো না, আমার মেয়েকে এত কষ্ট দিয়েছে, কসম করে বলছি আমি ওকে ছাড়বো না। এভাবেই চাচা ভাতিজির মাঝে নানাভাবে কথা হলো। হঠাৎ করে রিয়ার চাচা আমাকে দেখতে পেয়ে রিয়াকে ছেড়ে রাগান্বিত স্বরে বলে উঠলেন, আমার রাজ্যে মানব জাতি কীভাবে প্রবেশ করলো, এটা কখনো হতে পারে না, এই ছেলেকে এখনই টুকরো টুকরো করে মাংসগুলো ছিটিয়ে ফেলে দাও। রিয়ার চাচার এই কথাগুলো শুনে একটা দানব আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এর মাঝে রিয়া খপ করে আমার হাত ধরে বলল, চাচা তুমি এটা কি বললে? হ্যাঁ, কাকে তুমি মারতে বলো? তুমি জানো এই ছেলেটাকে? এই ছেলেটা প্রথমত আমার বন্ধু বলতে পারো, আমার বেস্ট ফ্রেন্ডও বলতে পারো, যে আমাকে অন্ধের মতো এত বিশ্বাস করে, তাকে যদিও আমি বেস্ট ফ্রেন্ড বলি তাহলে সেটাও হয়তো আমার সৌভাগ্য হবে। তুমি হয়তো জানো না, এই ছেলেটা আমাকে বাঁচানোর জন্য নিজের জীবনটাও দিতে রাজি হয়েছিল, একমাত্র ওর কারণেই আমি বেঁচে ফিরে আসতে পেরেছি, নাইলে তোমার সামনে যে রিয়া দাঁড়িয়ে আছে না, তাকে হয়তো আর কখনোই দেখতে পেতে না। হয়তো ও মানব জাতি হতে পারে, কিন্তু আমার জন্য ও যা করেছে না চাচ্চু, তোমাকে আর বলার মতো না। রিয়ার কথা শুনে রিয়াকে সামনে থেকে সরিয়ে আমার সামনে এসে আমার কাঁধে একটা হাত দিয়ে বলল, কি নাম তোমার? আমি মাথা নিচু করে বললাম, জি রনি। হ্যাঁ, নামটা তো খুব সুন্দর, তবে তুমি যে এখানে আসলে তোমার বাবা মা তোমার জন্য চিন্তা করবেন না? আমি কিছু বলতে যাব তার আগে রিয়া বলল, চাচ্চু আমি ছাড়া ওর এই পৃথিবীতে আর আপন বলতে কেউ নেই, যারা আছে তাদেরকে ও আর বিশ্বাস করে না, ওর নিজের আপন চাচাতো বোন ওর মাকে খুন করেছে, আর এখন এসব বলে ওকে কষ্ট দিও না। রিয়ার কথা শুনে রিয়ার চাচা আমাকে বলল, আমি জানলে এসব কথা বলতাম না, আচ্ছা যা হয়েছে সব ভুলে যাও, যদি তুমি প্রতিশোধ নিতে চাও তাহলে আমাকে বলতে পারো, আর একটা সারপ্রাইজ তোমাকে আমি দিতে চাই, আজ থেকে তোমার সাথে তোমার সামনে যে এসে কথা বলবে সেই তোমার মতো মানুষ রূপে তোমার সাথে কথা বলবে। এখানে তুমি হয়তো অনেকেই দেখে ভয় পেতে পারো, এজন্য আমি সবাইকে এই কথা বলে দেব। আজকে থেকে তুমিও আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেলে, আর আগামীকাল থেকে আমি আমার সমস্ত রাজত্ব রিয়ার হাতে তুলে দিয়ে আমি মুক্ত হব। এখন তুমি বলো, তোমার কি কোনো সমস্যা হবে নাকি এখানে? এবার আমি মাথা উঁচু করে বললাম, আরে আমার আবার কি সমস্যা হবে, তবে আমি কি আপনাকে আঙ্কেল বলে ডাকতে পারি? হ্যাঁ, সেটা তুমি যা পছন্দ করো তাই বলে ডাকতে পারো, এখন আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না, আসো আমাদের সাথে। রিয়া তোর ফ্রেন্ডকে নিয়ে এখন চল, আর কতক্ষণ বেচারা দাঁড়িয়ে থাকবে বলতো? এই বলে উনি সামনে হাঁটতে লাগলেন। রিয়া আমার হাত ধরে বলল, চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে। এবার রিয়ার পিছু পিছু যাচ্ছি, আর অন্যদিকে সবাই আমাদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। আমি আশেপাশে তাকিয়ে তাকিয়ে দেখছি কোথায় কি কি আছে।
এখানে যে জিনগুলো আছে তারা সবাই আমার দিকে বড় বড় আগুনের মতো চোখ গরম করে তাকিয়ে আছে। একটু একটু ভয় করছে, তবে কি আর করার, সব কিছু মানিয়ে চলতে হবে। আশেপাশের পরীগুলো এক একটা এত এত সুন্দর যা বলার বাইরে। মনটা চায় সব কয়টাকে একসাথে বিয়ে করে নেই। তা এভাবে ওদের দিকে তাকিয়ে কি দেখো, পছন্দ হয় নাকি কাউকে? আমি এবার রাগ দেখিয়ে বললাম, তাকিয়ে থাকলে কি পছন্দ হয়ে যায় নাকি? রিয়া ম্যাম মুস্কি হাসি দিয়ে বলল, এখানে সবাই কিন্তু আমার মতোই সুন্দরী। যদি কাউকে তোমার পছন্দ হয়ে যায় আমাকে বলতে পারো, আমি তো আছি। একটা কথা কি জানেন ম্যাম, এখানে সবাই অনেক অনেক সুন্দর, এটা মানতে হবে। তবে সবার মুখে না আপনার মতো মায়া মায়া ভাব নাই। আপনি আমার কাছে বেস্ট ছিলেন আর থাকবেন। এখানে যে যতই সুন্দর হোক না কেন আপনার মতো কেউ হতে পারবে না। হয়েছে, আর চাপা মারতে হবে না, এসব কথা বলা বন্ধ করো। সামনে আমার চাচা আছে, শুনতে পারলে কি যে হবে ভাবছো? আচ্ছা জান, আর বলবো না। তবে একটা অনুরোধ ছিল আমার, যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। আমি এখানে তেমন কাউকে চিনি না, কালকে থেকে আপনি এখানকার রাজকন্যা হয়ে যাবেন। আপনার কথা মতো সব হবে। আমি জানি আমি আপনার যোগ্য নই, তাও একটা অনুরোধ, আমার থাকার ব্যবস্থাটা আপনার পাশের রুমে করে দিলে আমি খুব খুশি হব। এটাই আমার অনুরোধ। রিয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে সামনে হাঁটতে হাঁটতে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কি উল্টাপাল্টা কথা বলছো? হ্যাঁ, তুমি এখানে আমার মেহমান হিসাবে এসেছো, আমার একজন ভালো বন্ধু হিসাবে। আমি না বললেও তোমার রুমটা আমার পাশেই হবে। এত চিন্তা কেন করছো? হ্যাঁ, চিন্তা করছি না ম্যাম, করতে হয় বুঝলেন। কেন, মরার ভয় হয় নাকি? মরার ভয় হলে আপনাকে নিয়ে এত দূর পর্যন্ত আসতে পারতাম না। এই তুমি কি শুরু করলে বলো তো? একবার আপনি আরেকবার তুমি, যা বলবে একটাই বলো, ঠিক আছে? তাহলে ম্যাম বলে ডাকবো কি আবার? তুই বলবে, নয়তো আমার নাম ধরে ডাকবে, ঠিক আছে? পারবো না, অভ্যাস হয়ে গেছে ম্যাম। আস্তে আস্তে ঠিক করে নেবে, তাহলে হয়ে যাবে। হঠাৎ দেখি রিয়া ম্যাম আশেপাশে তাকিয়ে কি যেন খোঁজাখুঁজি করছে। এটা দেখে আমি বললাম, কি খুঁজছেন মিস রিয়া চৌধুরী? রিয়া এবার আমার কথা শুনে হাসি দিয়ে বলল, আমার মনের মানুষকে, মানে আমার ক্রাশকে, কিন্তু আমি তো ওকে কোথাও দেখতে পাচ্ছি না। এবার রিয়ার কথা শুনে আমার একটু কষ্ট লাগলো। ওর আবার মনের মানুষ আছে? আচ্ছা, আমি যে সুমনকে কথা দিয়েছি সেটা কি রাখতে পারবো? হয়তো না, কারণ আমার আর রিয়ার মাঝে অনেক অনেক পার্থক্য। কারণ ও একজন পরী, আবার এখানকার রাজকন্যা, আর আমি সাধারণ একজন মানুষ। কোথায় আসমান আর কোথায় জমিন। তা তুমি কি চিন্তা করো? কিছু না রিয়া, আর কতক্ষণ আমাদের সামনে যেতে হবে? এই তো এসেই গেছি। ওই যে সামনে একটা রাজপ্রাসাদ দেখা যাচ্ছে, ওইটাই। দেখে তো ভালোই মনে হচ্ছে, হয়তো ভেতরটা আরও বেশি সুন্দর হবে। কেন, তোমার পছন্দ হয়নি? কি যে বলেন, পছন্দ কেন হবে না? এখানকার সব কিছুই আমার পছন্দ, তবে প্রকাশ করি না। রাজপ্রাসাদের সামনে যেতে হঠাৎ করে একটা মেয়ে ভেতর থেকে বের হয়ে রিয়াকে খপ করে জড়িয়ে ধরে বলল, আপু তুমি কেমন আছো? কতদিন পর তোমার সাথে দেখা। আমার কথা কি তোমার একটুও মনে পড়ে নাই? এত নিষ্ঠুর হলি কি করে তুই আপু? রিয়া মেয়েটার মাথায় হাত দিয়ে বলল, চাচাতো বোন রে, আমি তো বন্দি ছিলাম, ওরা আমাকে আটকিয়ে রেখেছিল, এজন্য আসতে পারিনি। এখন তুই বল, তুই কেমন আছিস? আমি তো ভালো আছি, তবে তোকে দেখার পর আরও ভালো লাগছে। আচ্ছা হয়েছে, এখন তো আমাকে একটু ছাড়, ভেতরে যাই আগে, পরে বাকি কথা হবে। রিয়া মেয়েকে ছাড়িয়ে যে ভেতরে যেতে চাইবে, তখনই রিয়ার চাচাতো বোন আমার দিকে তাকিয়ে দৌড়ে এসেই আমাকে জড়িয়ে ধরলো। আমি তো পুরাই বোকা বনে গেছি, একদম মূর্তির মতো আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি। মনে মনে চিন্তা করছি, চেনা নাই জানা নাই একটা মেয়ে এভাবে আমাকে জড়িয়ে ধরলো, এটা কি মানা যায়? রিয়া এসব দেখে তাড়াতাড়ি ওর বোনকে ধরে ছাড়িয়ে বলল, এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি করছিস এসব? হ্যাঁ, ও আমাদের এখানে মেহমান হিসাবে এসেছে, আর বড় কথা হলো ও আমার বন্ধু, আর তুই? রিয়ার চাচাতো বোন দাঁত কেলিয়ে হাসি দিয়ে বলল, জানিস আপু, আমি শুনেছি মানব জাতির মন নাকি অনেক সুন্দর হয়, ওরা নাকি সুন্দর করে ভালোবাসতে জানে। আমি যখন পৃথিবীতে যাই তখন দূর থেকে ওদের দেখি শুধু, আর কিছু করতে পারি না। এজন্য আমার অনেক দিনের ইচ্ছা মানব জাতিকে কাছে থেকে জড়িয়ে ধরা, আর আজই তা পূরণ হয়েছে। রিয়া এবার ওর চাচাতো বোনকে একটু রাগ দেখিয়ে বলল, দ্বিতীয়বার যদি এমন ভুল করিস না তাহলে তোর খবর আছে, মনে রাখিস। এখন ভেতরে যা। রিয়া চাচাতো বোন ভেতরে যেতে রিয়া আমাকে বলল, ওর ব্যবহারে কিছু মনে করবে না, আমি ওর পক্ষ থেকে তোমাকে সরি বলছি, ও হয়তো বুঝতে পারিনি। আরে থাক, এসব বাদ দেন তো, আমি কিছু মনে করি নাই। এখন কি আমাকে এখানে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? রিয়া আমার কথা শুনে হাসি দিয়ে বলল, ভেতরে গিয়ে কি করবে? আর এখন কোনো কথা বলবে না, চুপচাপ ভেতরে চলো। রিয়ার সাথে ভিতরে ঢুকে আমি তো পুরাই বোকা হয়ে গেলাম। এত সুন্দর গোছানো বাসা আমি এর আগে কখনো দেখিনি, আর বাসার ভেতরে এত সুন্দর সুন্দর ডিজাইন করা, যা দেখে আমার মাথা পুরোই গেছে। মন কি বলে, আমি যতই প্রশংসা করি না কেন, তাও বুঝি প্রশংসার কম পড়ে যায়। এতটাই সুন্দর ভেতরটা, বাইরে থেকে এতটাও সুন্দর না হলেও ভেতরে অনেক সুন্দর। আমি শুধু চারপাশটা তাকিয়ে তাকিয়ে দেখছি। হঠাৎ রিয়া আমার চোখের সামনে হাত দিয়ে ইশারা করে বলল, তোর দেখা কি হয়েছে? কি বলবো রিয়া, এত সুন্দর জায়গায় এসেছি, এখান থেকে তো চোখই ফেরাতে পারছি না। অনেক সময় আছে ভাই, তুই পরে দেখিস, এখন আয়, আমি তোরে সবার সাথে পরিচয় করিয়ে দেই। আমার মনটা মুহূর্তের ভেতরে খারাপ হয়ে গেল। রিয়া আমাকে ভাই বলে ডাকবে? কলিজায় আঘাত পেলাম। যাকে আমি এতটা পছন্দ করি সে যদি আমাকে ভাই বলে ডাকে, কেমন লাগবে বলেন তো? হঠাৎ ভেতর থেকে রিয়ার মতো দেখতে একজন মহিলা বের হয়ে আসলো, তবে তার বয়স রিয়ার থেকে একটু বেশি হবে হয়তো।
কিন্তু তার শরীরে যে পোশাক আছে তা দেখে আমি অনুমান করে নিলাম ইনি হয়তো রিয়ার ছোট চাচি। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ইনি আমার ছোট মা। আমি সালাম দিয়ে বললাম, ভালো আছেন আন্টি? রিয়ার চাচি আমাকে ধমক দিয়ে বলল, রিয়ার বন্ধু হয়ে এসেছো নাকি তুমি এখানে, আর আমাকে আন্টি বলছো? চাচি বলে ডাকবে চাচি। আমি রিয়ার দিকে ইশারা করে বললাম, কি বললো? রিয়া আমাকে উল্টো ধমক দিয়ে বলল, এত লজ্জা পাওয়ার কি আছে, তোর বুঝি চাচি ছিল না? এখানে সবাই হয়তো অন্য জাতি হতে পারে, কিন্তু তোর সাথে কেউ কি এখনো পর্যন্ত বেয়াদবি করেছে বল? এবার আমি মাথা উঁচু করে রিয়ার চাচির দিকে তাকিয়ে বললাম, আসলে আমি এখানে নতুন এসেছি তো, একমাত্র রিয়া ছাড়া কাউকে চিনি না, কিছু মনে করবেন না। কয়েকদিন আপনাদের সাথে থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে। তবে একটা কথা কি জানেন চাচি, আপনি কিন্তু রিয়ার চেয়ে অনেক বেশি সুন্দরী। আমার কথা শুনে রিয়ার চাচি হাসি দিয়ে বলল, তুমি ছেলেটা খুব কিউট। রিয়া, যা ওর রুমটা দেখিয়ে দিয়ে দেখ ওর পছন্দ হয় কিনা। রিয়া আমাকে রেখে ওপরে উঠতে উঠতে বলল, ছোট চাচি আজকে আমি খুব ক্লান্ত, মৃদুকে বলো আমার পাশের রুমটা ওকে দেখিয়ে দিতে। রনি, তুমি প্লিজ কিছু মনে করো না, তুমি জানোই তো আমার ওপর দিয়ে কেমন একটা ঝড় বয়ে গেছে। এই বলে রিয়া উপরে চলে গেল। মনে মনে আমি বললাম, আমাকে বিপদে ফেলে চলে গেলা। আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। হঠাৎ রিয়ার চাচি সেতু বলে একটা ডাক দিয়ে আমাকে বলল, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, এখানে তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। আজকে থেকে মনে করবে আমরা তোমার পরিবার। এর মাঝেই যে মেয়েটা আমাকে দরজার বাইরে জড়িয়ে ধরেছিল সেই মেয়েটা আমাদের সামনে এলো। তার মানে এই মেয়ের নাম হলো সেতু। দেখে কেমন যেন ডাইনি ডাইনি লাগে। সেতুর মা আমাকে বললো, যাও বাবা, আমার মেয়ের সাথে ওপরে যাও, ও তোমার ছোট বোনের মতো, আর যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে, কেমন? সেতুকে আমার বোন বলতেই সেতু মুখ বাঁকিয়ে ওর মাকে বলল, আম্মু তুমিও না যাকে তাকে আমার ভাই বানিয়ে দাও, ভালো লাগে না এসব আমার। সেতুর মা সেতুকে ধমক দিয়ে বলল, যাবি তুই ওকে নিয়ে? সেতু আর কিছু না বলে ওপরে উঠতে লাগলো। আমি ওর পেছন পেছন যেতে লাগলাম। ওপরে উঠতে উঠতে সেতু বলল আমাকে, আচ্ছা তখন কি আপনি আমার উপর রাগ করেছেন? কি জন্য আমি আপনার সাথে রাগ করব? হ্যাঁ না, ওই যে আপনাকে তখন জড়িয়ে ধরেছি। আসলে আপনার মতো হ্যান্ডসাম একজন ছেলে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। বাইরে দেখছেন তো, হাতির মতো দানব, চেহারা কি বিশ্রী। আসলেই মানব জাতির মতো এত সুন্দর আর কেউ হতে পারে না। আর সেই সময়ের জন্য সরি, কিছু মনে করবেন না। না থাক, সমস্যা নেই, আমি বুঝতে পারছি। সে তো আমাকে একটা রুমের সামনে নিয়ে গিয়ে বলল, আপনার পরের রুমটায় রিয়াপু থাকে, আর এটাই আপনি থাকবেন। আর বামে যে রুমটা আছে ওইটাতে আমি থাকি, যদি ভয় পান আমাকে ডাক দেবেন, কেমন? মনে মনে বললাম, হ্যাঁ, আমাকে তো কুত্তায় কামড় দিছে, নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসি। সেতু দরজা খুলে রুমের ভেতরে ঢুকলো। সেতুর পেছনে পেছনে আমিও গেলাম। রুমের ভেতরে ঢুকে দেখি ভেতরে কিছুই নাই, একদম সব কিছু ফাঁকা হয়ে পড়ে আছে। আমি এসব দেখে বললাম, বাইরে এত সব কিছু সুন্দর করে সাজানো আর ভেতরে কিছুই নাই, তাহলে আমি থাকবো কোথায়? হ্যাঁ, সে তো আমাদেরকে তাকিয়ে বলল, আসলে এই রুমটা অনেক দিন ফাঁকা পড়েছিল তো, কেউ থাকে না এখানে, এজন্য সব কিছু অদৃশ্য হয়ে গেছে। তুমি একবার চোখ বন্ধ করো, আমি সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি। আমি সেতুর কথা শুনে হালকা করে চোখ বন্ধ করে দেখার চেষ্টা করছি সেতু কিভাবে জাদু করে। হঠাৎ করে সেতু আমাকে ধমক দিয়ে বলল, তুমি হয়তো জানো না আমি একজন রাজার মেয়ে, আমাকে আলাদাভাবে স্পেশাল জাদু দেওয়া হয়েছে। এজন্য বললাম, ভালো করে চোখ বন্ধ করে দাও, একদম কিছু দেখার চেষ্টা করবে না, নইলে কিন্তু তোমার প্যান্ট খুলে দিব। এবার ভালো করে চোখ বন্ধ করে নিলাম। মনে মনে বললাম, বদমাইশ একটা মেয়ে, আমি এখানে নতুন আসছি, তাও তো ওদের মেহমান নাকি, আর আমার সাথে কি ব্যবহার করছে, লজ্জা করে না নাকি? পরিদের লজ্জা নাই কি জানি, হয়তো নাই। সে তো আমাকে বললো, এবার আস্তে করে চোখ খুলে দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কিনা। সে তোর কথা মতো আমি চোখ খুলে সামনে তাকাতেই দেখি সব কিছু একদম সুন্দর করে সাজানো গোছানো, তবে বিছানাটা এত উঁচুতে যে এটার ওপর উঠতে গেলে আমাকে মই লাগবে। আমি সেতুর দিকে ইশারা করে বললাম, এটা আগে ঠিক করে দাও, এত উঁচুতে আমি কিভাবে থাকবো? সেতু আমার দিকে তাকিয়ে বলল, ও সরি দাঁড়াও, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি, একদম তোমরা মানুষরা যেভাবে থাকো সেভাবে করে দিচ্ছি। এখানে জিনেরা থাকতো তো, আর তুমি তো দেখলেই ওরা কতটা উঁচু। সেতু হাতে ইশারা করতে আমার চোখের সামনে সব কিছু ঠিকঠাক হয়ে গেল। আমি শুধু বোকার মতো তাকিয়ে আছি। সেতু আমার দিকে তাকিয়ে বলল, এখন সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ হয়েছে, ধন্যবাদ তোমাকে। তবে আমাকে কিছু শিখাও না, কি সুন্দর জাদু করো তোমরা। আপনার সব কিছু এখনও ছোট আছে, আগে বড় হোক তারপর। আমি চোখ বড় করে বললাম, কি? আরে কিছু না, এমনি মজা করলাম। আচ্ছা আমি কি তোমাকে নাম ধরে ডাকতে পারি? না নাম ধরে ডাকার দরকার নেই, ভাইয়া বলে ডাকবে, ঠিক আছে? বললেই হলো, রনি বলে ডাকবো এইবার, ঠিক আছে? আচ্ছা তুমি মনে হয় অনেক ক্লান্ত, একটু বিশ্রাম করে নাও, এখন আমি আসি, ঠিক আছে? এই কথা বলে সে তো চলে গেল। আমি দরজা লাগিয়ে বিছানায় শরীর হেলিয়ে শুয়ে পড়লাম। কি আরাম, এত তুলতুলে বিছানায় আমি এর আগে কখনোই শুই নাই। কখন যে ঘুমিয়ে গেলাম আমি নিজেও বলতে পারি না। যখন ঘুম ভাঙলো তখন সামনে তাকিয়ে দেখি রিয়া ম্যাম কফি হাতে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে লাফ দিয়ে উঠে বসলাম। আরে ম্যাম, এগুলো কি করছেন আপনি? আপনি কেন কফি নিয়ে এসছেন? সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আর কতবার বলেছি না তোমাকে আমাকে ম্যাম বলে ডাকবে না? আচ্ছা সরি, আর ডাকবো না। হঠাৎ আমার রিয়া ম্যামের উপর চোখ পড়লো। রিয়া ম্যাম এত সুন্দর করে সাজুগুজু করেছে, কি বলবো। এমনিই তো তিনি সুন্দর, তার উপর আরও সেজেছে, আমি তো ভাই পাগল হয়ে যাব। আবার পরেছে নীল শাড়ি, যেটা আমার খুবই ফেভারিট। রিয়ার শরীর থেকে সেই ঘ্রাণটা আসছে, একদম আমাকে পাগল করে দেবে অবস্থা।
রিয়া ম্যাম আমাকে আবার বলল, যাও আগে ফ্রেশ হয়ে নাও, আমি বসে আছি এখানে, তাড়াতাড়ি করো। বিছানা থেকে নেমে সরাসরি ওয়াশরুমে ঢুকে গেলাম। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রিয়া ম্যাম বসে বসে কী জানি চিন্তা করছে। আমি রিয়া ম্যামকে প্রশ্ন করলাম, রিয়া হঠাৎ করে আমার জন্য কফি নিয়ে আসলে, বিষয়টা বুঝলাম না। আমার কথা শুনে রিয়া বলল, তো তুমি আমার জন্য কষ্ট করে কফি নিয়ে আসতে না? তাই চিন্তা করলাম আজকে না হয় আমি তোমার জন্য কফিটা বানিয়ে নিয়ে আসি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা রনি, আমাকে কেমন লাগছে বলো তো? কি বলবো আর, আমার মনে হয় কি জানেন, আপনার জন্য রূপবতী শব্দটা আসছে। আপনার রূপ দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। ওগো রূপবতী, কোথায় তোমার বাড়ি? একা একা হেঁটে চলো, আমাকে দিয়ে পারি। তোমার রূপের আগুনে পুড়ে আমি ছাই, শুধু চোখের আড়ালে আমি তোমাকে দেখে যাই। এই পর্যন্ত বলে রিয়াকে আবার বললাম, আরেকটা কথা তুমি হয়তো জানো না, এই নীল কালার আমার ভীষণ পছন্দ। এক কথায় এত এত সুন্দর লাগছে তোমাকে, আমি নিজেই তোমার রূপ দেখে পাগল হয়ে গেছি। হয়েছে, তোমাকে আর পাগল হতে হবে না। আমি যার জন্য সেজেছি সে পাগল হলেই হবে, আর লাগবে না। এখনও ওকে আমি দেখি নাই, না জানি আগের থেকে কেমন হয়েছে। রিয়ার কথা শুনে মুহূর্তে আমার মনটা খারাপ হয়ে গেল। তার মানে রিয়া আজকে অন্য কাউকে দেখানোর জন্য সেজেছে, তাকে দেখানোর জন্য নয়। বুকটা কেমন জানি কাঁপতে লাগলো, হয়তো রিয়াকে হারানোর ভয়ে কাঁপছে। শুধু বললাম, সে এখন কোথায় আছে, তাকে কি আমি দেখতে পারবো? পারবে না কেন, অবশ্যই দেখাবো। এর মাঝে সে তো রুমে এসে রিয়াকে বলল, রিয়াপু তোর ক্রাশ কিন্তু অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, এটা তুই জানিস? রিয়া একটু মন খারাপ করেই বলল, কী সব উল্টাপাল্টা কথা বলিস? সে তো হাসি দিয়ে বলল, হ্যাঁ রে, বড় বোনও বিয়ে করেছে, অনেক দিন হলো। বিশ্বাস না হলে তুই কিছুক্ষণ পর নিজের চোখেই দেখতে পারবি। আমি বলে আসছি আমাদের বাসায় আসতে। আচ্ছা এসব কথা পরে হবে, এখন তুই কি যাবি দেখতে? রিয়া আর কিছু না বলে সামনে চলে যেতে লাগলো মন খারাপ করে। বুঝেছি বেচারা খুব কষ্ট পেয়েছে সেতুর কথা শুনে, তবে আমি বেশ খুশি হয়েছি, যা হয়েছে বেশ ভালো হয়েছে। কি বলেন? সেতু আমার দিকে তাকিয়ে বলল, এখন নিচে চলেন সাহেব, খাবার তো খেতে হবে নাকি?